আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দ্রুতি ও বেগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দ্রুতির ইংলিশ হচ্ছে স্পিড আর বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি। তো দ্রুতি জিনিসটাই আসছে দ্রুত থেকে। যেমন একটু খেয়াল করো, একজন লোক মনে করো 30 মিটার পথ অতিক্রম করে 6 সেকেন্ডে। আরেকজন লোক সে 24 মিটার পথ অতিক্রম করে 4 সেকেন্ডে। এখন প্রশ্ন হলো, কে দ্রুত যাচ্ছে? এটা আমরা কিন্তু ক্লিয়ারলি বলতে পারতেছি না কে দ্রুত যাচ্ছে। এজন্য আমরা কি করব, এখান থেকে দুইজন ব্যক্তির অতিক্রান্ত পথটা আমরা 1 সেকেন্ডে কে কতটুকু অতিক্রম করতেছে সেটা আমরা নির্ণয় করব, দেন সেখান থেকে আমরা তুলনা করার ট্রাই করব। ঠিক আছে, তো ফার্স্ট ব্যক্তি সে 6 সেকেন্ডে অতিক্রম করতেছে 30 মিটার পথ। সে 1 সেকেন্ডে অতিক্রম করতেছে 30 ডিভাইডেড বাই 6, 5 6 30 সমান 5 মিটার পথ। আর সে এখানের ব্যক্তি হচ্ছে যে সেকেন্ড যে ব্যক্তি, সে 4 সেকেন্ডে অতিক্রম করতেছে 24 মিটার পথ এবং 1 সেকেন্ডে অতিক্রম করতেছে সে 24 ডিভাইডেড বাই 4, 4 6 24 সমান 6 মিটার পথ। তাহলে কে দ্রুত যাচ্ছে? ডেফিনেটলি সেকেন্ড যে পারসন আছে সে দ্রুত যাচ্ছে। তার কারণ হচ্ছে সে প্রতি সেকেন্ডে 6 মিটার করে পথ অতিক্রম করতেছে, আর ফার্স্ট ব্যক্তি সে হচ্ছে প্রতি সেকেন্ডে 1 মিটার করে পথ যাচ্ছে। দ্যাটস ওয়াই সে প্রতি সেকেন্ডে এর চেয়ে একটু পিছিয়ে পড়তেছে। তো দেখো, এখানে আমরা যখন 1 সেকেন্ডে দূরত্বটা হিসেব করেছি দুইজনের, তখন আমাদের তুলনা করতে ইজি হয়ে গেছে। এজন্য বিজ্ঞানীরা এই দূরত্বের ডেফিনিশনটা এইভাবে দিয়েছেন যে একক সময়ে, ঠিক আছে, একক সময় মানে কত? 1 সেকেন্ডে আর কি। হ্যাঁ, একক সময়ে কোনো বস্তু বা ব্যক্তি যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই ব্যক্তি বা বস্তুর দ্রুতি বলে। ঠিক আছে, এখন দেখো, এটাকে যদি আমরা একটা জেনারেল ফর্মুলায় আনতে চাই তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম। ধরো কোন ব্যক্তি সে ডি মিটার পথ, ঠিক আছে, টি সেকেন্ডে অতিক্রম করে, তাহলে সে 1 সেকেন্ডে কত পথ অতিক্রম করে? তাহলে আমরা এখানে লিখতে পারি টি সেকেন্ডে অতিক্রান্ত পথ হচ্ছে ডি মিটার। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ হচ্ছে ডি বাই টি মিটার। ঠিক আছে, আর এই 1 সেকেন্ডে অতিক্রান্ত পথটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দ্রুতি। কি দ্রুতি? আর এই দ্রুতিকে আমরা নরমালি ভি দ্বারা প্রকাশ করি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? ডি বাই টি। আর ডি এর পরিচয় হচ্ছে কি? ডি এর পরিচয় হচ্ছে দূরত্ব, টি এর পরিচয় হচ্ছে কি? টি এর পরিচয় হচ্ছে অ্যাকচুয়ালি সময়। তার মানে দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই সময়। অর্থাৎ অতিক্রান্ত দূরত্বকে যদি যেই সময় সে অতিক্রম করছে সেই সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব ওই ব্যক্তি বা বস্তুর দ্রুতি। তো বন্ধুরা, আমরা পাইছি দ্রুতি সমান কি পাইছি? দূরত্ব বাই সময়। তো দেখো তো, দ্রুতি কি রাশি? ডেফিনেটলি স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? দেখো, দূরত্ব কি রাশি? একটা স্কেলার রাশি। সময় একটা স্কেলার রাশি। জাস্ট সময়ের মানটা জানলেই হয়, আমরা তো সবসময় মান জানারই ট্রাই করি। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই দেখো, সময় একটা স্কেলার রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি। আর স্কেলার রাশিকে স্কেলার রাশি দিয়ে ভাগ করলে অবশ্যই পাওয়া যাবে স্কেলার রাশি, অর্থাৎ মানকে মান দ্বারা ভাগ করলে তো মানই পাওয়া যাবে। দ্যাটস ওয়াই দ্রুতি হচ্ছে কি রাশি? একটা স্কেলার রাশি। তো এখানে দেখো, দ্রুতির এককটা কি আসতে পারে? হ্যাঁ, এখান থেকে যদি আমরা দ্রুতির এককটা নির্ণয় করতে চাই, তাহলে দেখো, দূরত্বের একক হচ্ছে কি? একক হচ্ছে মিটার। দূরত্বের একক হচ্ছে মিটার, যাকে প্রকাশ করি আমরা এম দ্বারা। আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, যাকে প্রকাশ করি আমরা এস দ্বারা। তাহলে দ্রুতির একক কি দাঁড়ায়? দ্রুতির একক, ঠিক আছে, তাহলে আসি কি, উপরে যেহেতু দূরত্ব, তার এককটা আসবে কি? মিটার। তারপর হচ্ছে নিচে হচ্ছে ভাগ হচ্ছে কি? নিচে আছে সময়ের একক হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এম বাই এস, অর্থাৎ এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি এম এস ইনভার্স 1, অথবা
এইভাবে লিখতে পারি, আর এটাকে এইভাবে পড়তে পারি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড, পার মানে প্রতি, অ্যাকচুয়ালি এটা ইংলিশ ওয়ার্ড, পার অত প্রতি, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিটার করে যাচ্ছে, ঠিক আছে, সেটাই হচ্ছে দ্রুতির। এখন এখান থেকে আমরা চাচ্ছি মাত্রাটা নির্ণয় করার জন্য, দ্রুতির মাত্রাটা নির্ণয় করার জন্য। অ্যাকচুয়ালি মাত্রা কি? মাত্রা হচ্ছে মৌলিক রাশির সূচক বা পাওয়ার বা গাত, ঠিক আছে, অর্থাৎ দ্রুতিকে প্রকাশ করার জন্য কয়টা মৌলিক রাশির প্রয়োজন হয়েছে সেটা আমরা মাত্রা থেকে বুঝতে পারি। আসো আমরা সেই মাত্রাটা একটু নেই। তাহলে মাত্রা, এবার হচ্ছে আমরা বের করব মাত্রা। মাত্রাকে অবশ্যই আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। ধরো এখানে হচ্ছে যেহেতু দ্রুতির মাত্রা নিব, তাহলে এই ভি কে থার্ড ব্র্যাকেটে আবদ্ধ করব। এবার দেখো উপরে যেহেতু দূরত্ব আছে, ঠিক আছে, তো দূরত্ব হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেন্থ, ঠিক আছে, LEENGTH, লেন্থ। আর এটা যেহেতু সময়ের ইংলিশ হচ্ছে টাইম, ঠিক আছে, তাহলে দূরত্বের ইংলিশ হচ্ছে লেন্থ আর সময়ের ইংলিশ হচ্ছে টাইম। তাহলে দেখো লেন্থ, উপরে এই লেন্থের প্রথম অক্ষরটা চলে আসবে, প্রথম অক্ষর আছে কি এল, আর নিচে আসবে এই যে টাইম, টাইমের প্রথম অক্ষর টি, ঠিক আছে। তার মানে এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি এল টি, এই যে যদি টি ভাগাকার আছে না, এটা উপরে উঠে গেলে ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের দ্রুতির মাত্রা, এবং মাত্রাকে এইভাবে নির্ণয় করতে হয়। তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব বেগ নিয়ে। তো বেগ অ্যাকচুয়ালি দ্রুতির প্রায় কাছাকাছি, জাস্ট একটু ডিফারেন্স আছে। তো আমরা দেখি কোথায় ডিফারেন্সটা। তো বেগের ডেফিনিশনটাও সেম দ্রুতির মতোই। একক সময়ে কোনো ব্যক্তি বা বস্তু যে সরণ অতিক্রম করে তাকে বেগ বলে, তাকে ওই ব্যক্তি বা বস্তুর বেগ বলে, ঠিক আছে। তো দ্রুতির ক্ষেত্রে ডেফিনিশনটা ছিল, সেখানে ছিল একক সময়ে কোনো ব্যক্তি বা বস্তু যে দূরত্ব অতিক্রম করে, বাট বেগের ক্ষেত্রে ডেফিনিশনটা হচ্ছে কি একক সময়ে কোনো ব্যক্তি বা বস্তু যে সরণ অতিক্রম করে তাকে বেগ বলে। তার মানে বেগের ডেফিনিশনটা হবে এরকম, বেগ সমান হচ্ছে কি সরণ ডিভাইডেড বাই সময়, ঠিক আছে। তো সরণকে আর দূরত্বকে নরমালি আমরা এস বা ডি দ্বারা প্রকাশ করি, এস, আর সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। ওকে, তো এখন দেখো বেগ কি রাশি? আমরা তো দ্রুতিকে দেখলাম স্কেলার রাশি, বাট বেগ কি রাশি? বেগ কিন্তু ভেক্টর রাশি। এখন যদি লজিক খোঁজা হয় বা যুক্তি খোঁজা হয়, হ্যাঁ অবশ্যই তুমি দেখো কোনো ব্যক্তি, ধরো কোনো ব্যক্তি 5 সেকেন্ডে 20 মিটার উত্তর দিকে গেল, তার মানে এই যে উত্তর দিকে গেছে 20 মিটার, সেটা তার কি অবশ্যই সরণ, যেহেতু দিকও আছে এখানে, মানও আছে, হ্যাঁ। তাহলে এখানে তুমি খেয়াল করো, তুমি যদি তার বেগ নির্ণয় করতে চাও তাহলে বেগটা কেমন হবে? 20 মিটার উত্তর দিকে, 20 মিটার উত্তর দিকে ডিভাইডেড বাই, এখন দেখো সময় কত 5, তাহলে এখানে দেখো আমরা যদি এটাকে কাটা দেই তাহলে এই যে দেখো কত আসছে 4 5 20, তার মানে 4 মিটার উত্তর দিকে, তার মানে মানও আছে দিকও আছে, তাহলে বেগটা কেমন রাশি? অবশ্যই ভেক্টর রাশি, ঠিক আছে। ওকে, তো বেগকে b দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, b s/t। তো দ্রুতির একক আর বেগের একক সেম। বেগের একক কি? বেগের একক, ঠিক আছে, বেগের একক মিটার পার সেকেন্ড, বা আমরা লিখতে পারি ms ইনভার্স 1। আর এটার মাত্রাও সেম, মাত্রা, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট v। দেখো এই সরণটা যেহেতু ওয়ান কাইন্ড অফ লেন্থ, দ্যাটস ওয়াই এখানেও মাত্রাটা হবে সেম দ্রুতির মতোই, ঠিক আছে। ওকে, তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা বেগের ডেফিনিশন, বেগের একক এবং বেগের মাত্রা নিয়ে আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব জাস্ট বেগের প্রকার নিয়ে। তো বেগ অ্যাকচুয়ালি দুই প্রকার হয়, একটা হচ্ছে সুষম বা সমবেগ, আর একটা হচ্ছে অসমবেগ। আচ্ছা, সুষম বা সমবেগ, আর একটা হচ্ছে অসমবেগ। আচ্ছা, এখন প্রশ্ন হলো সুষম বা সমবেগ কাকে বলে? সুষম বা সমবেগ হচ্ছে কোন বস্তু যদি সমান সময়ে সমান সরণ অতিক্রম করে
তখন ওই বস্তুর বেগকে আমরা বলবো সুষম বা সমবেগ। আর কোনো বস্তু যদি সমান সময়ে সমান সরণ অতিক্রম না করে তখন ওই বস্তুর বেগকে বলবো অসমবেগ। আসো আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। মনে করো কোন একটা গাড়ি এই দিক থেকে এই দিকে চলতেছে, ঠিক আছে? তো ফার্স্টে সে প্রথম 1 সেকেন্ডে 4 মিটার পথ অতিক্রম করলো, ঠিক আছে? এই পর্যন্ত ধরো ও বিন্দুতে ছিল, ও বিন্দু থেকে এ তে আসছে 1 সেকেন্ডে 4 মিটার। আবার এ থেকে সে বি এখানেও আছে আরো 4 মিটার পথ, সে এটাও 1 সেকেন্ডে আরো 1 সেকেন্ডে অতিক্রম করলো। এখানে মনে করো আসছে সি পয়েন্টে, এখানে হচ্ছে আরো 4 মিটার পথ, এইটাও সে অতিক্রম করলো 1 সেকেন্ডে। এখন এই যে গাড়িটার সরণ অতিক্রম করলো, এখন দেখি তার সরণটা অ্যাকচুয়ালি যেই প্রতি সেকেন্ডে সে যেই সরণ অতিক্রম করছে এটা কি সুষমবেগ নাকি অসমবেগ? ডেফিনেটলি দেখেও বোঝা যাচ্ছে। আর আমরা তো বলছি প্রতি সেকেন্ডে কোনো বস্তুর যে সরণ অতিক্রম করে সেটাই তার কি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি তার বেগ। তাহলে এখানে তুমি দেখো সরণের তো ডেফিনিশন ডিফাইন্ড, যে ফার্স্টের ডিরেকশনটা হচ্ছে আদি থেকে শেষের দিকে হবে, তারপর মধ্যবর্তী যতটুকু দূরত্ব। তাহলে ফার্স্টে দেখো 1 সেকেন্ডে, প্রথম 1 সেকেন্ডে তার সরণ কত? এই হচ্ছে আদি অবস্থান, এই হচ্ছে 1 সেকেন্ডের শেষ অবস্থান। তাহলে আদি থেকে শেষ প্রথম 1 সেকেন্ডে তার সরণ হচ্ছে 4 মিটার, ঠিক আছে? তারপরে প্রথম 2 সেকেন্ডে, তার মানে প্রথম এই 1 সেকেন্ড, প্রথম এই 1 সেকেন্ড, প্রথম 2 সেকেন্ডে তার শেষ অবস্থান কোথায়? এখানে। তাহলে আদি থেকে শেষ এটা। এবং দেখো এখানে সে প্রথম 2 সেকেন্ডে সে সরণ অতিক্রম করছে কতটুকু? অবশ্যই আদি থেকে শেষ দেখো 4 4 কত? 8 মিটার, ঠিক আছে? তারপরে প্রথম 3 সেকেন্ডে, প্রথম 3 সেকেন্ডে তার সরণ কতটুকু? এই দেখো আদি অবস্থান আর 3 সেকেন্ডের শেষ অবস্থান এখানে, ঠিক আছে? তাহলে প্রথম 3 সেকেন্ডে তার সরণ হচ্ছে 4, দেখো 3 4 কত? 12 মিটার। তো তুমি যদি এখান থেকে বেগ নির্ণয় করো, তাহলে বেগ মানে কি? এই হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণ হচ্ছে 4, সময় হচ্ছে 1, তার মানে এখানে কত? 4 মিটার পার সেকেন্ড হবে বেগটা। তারপরে এখানে বেগ কত? এখানেও তো হচ্ছে যে 4 হবে নাকি? 4 মিটার পার সেকেন্ড। দেখো সরণ হচ্ছে 8, ভাগ করো 2 দ্বারা, সময় দ্বারা, তাহলে 4 দ্বিগুণে কত? 8 4। তারপরে এখান থেকেও তো আমরা দেখতেছি সে প্রতি সেকেন্ডে 4 মিটার করে সরণ অতিক্রম করতেছে। দ্যাটসই এখান থেকেও বোঝা যাচ্ছে, দেখো প্রত্যেকটা পয়েন্টে বেগের মানটা সেম। দ্যাটসই এই বস্তুটা কেমন বেগে চলতেছে? সম বা সুষম বেগে চলতেছে। অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা বক্স আকারে দিতাম বা বক্স আকারে যখন আমাদের দেওয়া থাকে টেবিল আকারে, তখন এইভাবে থাকে অ্যাকচুয়ালি এই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সময় আর এটা হচ্ছে আমাদের সরণ। তো দেখা যাচ্ছে আমাদের নরমালি যে আলোচনাগুলো করা হয় এসএসসি লেভেলে, সেগুলো অ্যাকচুয়ালি সরলরৈখিক পদ্ধতির আলোচনা করা হয়, যার ফলে দূরত্ব আর সরণ আমরা সমানই ধরে নিই, ঠিক আছে? ওকে, আসো আমরা এবার অসম বেগের একটা एग्जांपल নেই, সেখান থেকে অসম বেগটা আমরা ব্যাখ্যা করার ট্রাই করি। তো ফার্স্টে মনে করো একটা গাড়ি ফার্স্টে সে এই দিকে 10 মিটার পথ অতিক্রম করলো প্রথম 1 সেকেন্ডে। পরবর্তীতে সে এই দিকে আসছে, এটা হচ্ছে সে 3 মিটার পথ অতিক্রম করলো আরো 1 সেকেন্ডে। হ্যাঁ, দেন এই পয়েন্ট থেকে, ঠিক আছে, ধরো এটা ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ঠিক আছে, এটা বি পয়েন্ট। দেন এখান থেকে সে এই সি পয়েন্টে, ঠিক আছে, এই সি পয়েন্টে সে আসছে, এখানে হচ্ছে আরো 4 মিটার পথ, এটা আসছে আরো 1 সেকেন্ডে। দেন এখান থেকে সে এই দিকে চলে গেছে, এই দিকে চলে গেছে সে হচ্ছে 5 মিটার পথ, ঠিক আছে, এটাও চলে গেছে সে 1 সেকেন্ডে। ওকে, এখন আমরা তার বেগটা হিসাব করতে চাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ প্রতি সেকেন্ডে তার সরণটা আমি হিসাব করতে চাচ্ছি। তাহলে ফার্স্ট সেকেন্ডে অর্থাৎ প্রথম 1 সেকেন্ডে তার সরণটা কত? দেখো প্রথম 1 সেকেন্ডে তার শেষ অবস্থানেই, আদি তো এই অবস্থান। তাহলে এই 1 সেকেন্ডে তার সরণ কত হয়েছে? 10 মিটার। আচ্ছা, প্রথম 2 সেকেন্ডে তার সরণটা আমি হিসাব করতে চাই। প্রথম 2 সেকেন্ড, তাহলে এই 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড, এই সেকেন্ডে তার শেষ অবস্থান হচ্ছে এখানে। তাহলে আদি থেকে শেষ এই পর্যন্ত। তাহলে এবার দেখো এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তুমি কি লিখতে পারো? এখান থেকে যেহেতু এটা ভূমি, ভূমিটা তুমি বের করতে চাইলে এখান থেকে বের করতে পারবা 10 কে স্কয়ার করো, অতিভুজ স্কয়ার 100, 100 কে 100 থেকে বিয়োগ করে দাও, এই যে 3 স্কয়ার মানে কত? 9। তাহলে 9 9 81, তাহলে 100 থেকে 9 চলে গেলে 81, আর 81 কে স্কয়ার রুট করলে ডেফিনেটলি 9।
তার মানে এখান থেকে সে 9 মিটার পথ অতিক্রম করছে প্রথম 2 সেকেন্ডে, অর্থাৎ 9 মিটার সরণ অতিক্রম করছে। আচ্ছা, তারপরে দেখি প্রথম 3 সেকেন্ডে, ঠিক আছে, প্রথম 3 সেকেন্ডে, তাহলে প্রথম এই 2 সেকেন্ড এই পর্যন্ত, পরবর্তী আরো 1 সেকেন্ড এই পর্যন্ত, তার মানে শেষ অবস্থানটা এই, তার মানে আদি থেকে শেষ সরণ হবে এইটা, রাইট। এখন তুমি খেয়াল করো, এখানে হচ্ছে এতটুকু 4, এতটুকু কত 4 আর এতটুকু 9, তাহলে এই দূরত্বটুকু এটা কিন্তু অতিভুজ, রাইট, এটা আবারও সমকোণী ত্রিভুজ, তাহলে এটা অতিভুজ হলে এটা কত আসবে, তাহলে 9 কে স্কয়ার করলে হবে 81 প্লাস আর 4 কে স্কয়ার করলে হবে 16, ঠিক আছে। আর দেখো যেহেতু 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ডে এর এটা হিসাব করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 8.94, ঠিক আছে, তাহলে 8.94 মিটার। ওকে, এখন তুমি একটু খেয়াল করো, আমরা তারপরে 4 সেকেন্ডেরটা হিসাব করতে চাচ্ছি। প্রথম 4 সেকেন্ডে তার সরণটা কেমন দেখো, প্রথম 4 সেকেন্ডের তার শেষ অবস্থান হচ্ছে এই, তার মানে আদি থেকে শেষ এইটা হবে তার শেষ অবস্থান। তাহলে আবার এখানে সমকোণী ত্রিভুজ, এবং দেখো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাহলে 5 কে স্কয়ার করলে হয় 25, 25 থেকে যদি 4 কে স্কয়ার করি 16 বাদ দিয়ে দিই, থাকবে কত স্কয়ার রুট অফ 9, 9 কে স্কয়ার রুট করলে 3, অ্যাকচুয়ালি এটা হবে 3। এবং দেখো যেহেতু এটা সোজা বা সরলরেখিক, তাহলে এইটুকু হচ্ছে ও থেকে বি পর্যন্ত হচ্ছে 9, আর এটা যদি ডি পয়েন্ট ধরি, আবার বি থেকে ডি পর্যন্ত হচ্ছে 3, 3 আর 9 হচ্ছে অ্যাকচুয়ালি 12। তাহলে এখানে যদি আমরা বেগটা হিসাব করতে চাই, তাহলে বেগটা আসে কত একটু খেয়াল করো তো, ফার্স্ট সেকেন্ডে যেটা এত মিটার পথ অতিক্রম করছে বা সরণ অতিক্রম করছে, তাহলে এই দূরত্বকে যদি আমরা বা এই সরণকে যদি এই সময় দ্বারা ভাগ করি, তাহলে 10ই থাকবে। তার মানে প্রথম সেকেন্ডে তার বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখানে দেখো এই ক্ষেত্রে বেগ কত, এই পয়েন্টের ক্ষেত্রে, তাহলে 9 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এখানে আসবে 4.5 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে যদি আমরা এটাকে ভাগ করি পাবো 2.98 মিটার পার সেকেন্ড। তারপরে এই ক্ষেত্রে যদি আমরা এটাকে ভাগ করি পাবো 3 মিটার পার সেকেন্ড। তার মানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পয়েন্টের জন্য বেগটা এক এক রকম আসছে। তার মানে প্রথম ক্ষেত্রে বেগটা আসছে 10 মিটার পার সেকেন্ড, সেকেন্ড ক্ষেত্রে আসছে 4.5 মিটার পার সেকেন্ড, থার্ড ক্ষেত্রে পাইছি 2.98 মিটার পার সেকেন্ড, এন্ড ফাইনাল ক্ষেত্রে পাইছি 3 মিটার পার সেকেন্ড। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বেগটা কি আসতেছে, ডিফারেন্ট চলে আসছে। তাই এই গাড়িটার বেগটা ছিল অ্যাকচুয়ালি অসমবেগ, আর এটাই হচ্ছে অসমবেগের আমি আশা করি একটা সুন্দর উদাহরণ। ওকে, আশা করি তোমরা সমবেগ এবং অসমবেগ বুঝতে পারছো। ওকে, তো বন্ধুরা এখন আমরা ত্বরণ নিয়ে আলোচনা করব। ত্বরণ ইংলিশ হচ্ছে অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশন বা ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ। তার মানে আমি লিখতে পারি বেগের পরিবর্তনের হারকে পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ওকে, এখন দেখো এই ডেফিনেশন থেকেই আমরা ত্বরণের একটা সূত্র বের করে নিয়ে আসব। তো মনে করো কোন একটা বস্তু আছে এখানে, এটা তো তার এই মুহূর্তে যে বেগ সেটা আমরা ধরে নিলাম ইউ মিটার পার সেকেন্ড, হ্যাঁ, এবং এটা যখন এইদিকে যাচ্ছে মনে করলাম, এইদিকে আসার পরে এখানে আসার পরে তার বেগটা হয়ে গেল মনে করলাম চেঞ্জ হয়ে ভি মিটার পার সেকেন্ড, হ্যাঁ, আর এই যে এখান থেকে এখানে যাইতে সময় লাগছে অ্যাকচুয়ালি টি সেকেন্ড, ঠিক আছে। তো এখানে বেগের পরিবর্তন বা পার্থক্যটা কত হয়েছে, তাহলে আমরা বের করি বেগের পরিবর্তন মানে কি পার্থক্য, হ্যাঁ, পরিবর্তন শেষেরটা মাইনাস শুরুরটা বা আদিটা, ঠিক আছে, মাইনাস ভি। এবং এই যে বেগের পরিবর্তনটা কত সময় হয়েছে, অ্যাকচুয়ালি টি সেকেন্ড সময় হয়েছে, রাইট। তো দেখো টি সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, তাহলে একক সময়ে যে বেগের পরিবর্তন সেটাই হচ্ছে ত্বরণ। কারণ আমরা বলছি বেগের পরিবর্তনের হারকে, হার মানে কি কত সেকেন্ডে এটা বেগটা পরিবর্তন, প্রতি সেকেন্ডে, অর্থাৎ এক সেকেন্ডে কতটুকু পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। তাহলে টি সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, তাহলে এক সেকেন্ডে বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ বাই টি। আর আমরা বলছি
বেগের পরিবর্তনের হারকে, অর্থাৎ 1 সেকেন্ডে বেগের যে পরিবর্তন সেটাই হচ্ছে ত্বরণ। আর দেখো এখানে 1 সেকেন্ডে বেগের পরিবর্তনটা হচ্ছে কতটুকু, v - u/t, আর এটা কি আমরা বলতেছি ত্বরণ, আর ত্বরণকে আমরা প্রকাশ করি নরমালি a দ্বারা, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি সুতরাং ত্বরণ a is equals to v - u/t, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট সূত্র। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে এই যে আমাদের সূত্রটা, এটার অক্ষরগুলোর পরিচয়গুলো জানা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে ইউ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আদি বেগ বা শুরুর বেগ, ঠিক আছে, আদি বেগ। আচ্ছা, আর বি হচ্ছে কি, বি হচ্ছে শেষ বেগ, ঠিক আছে। আর টি হচ্ছে তো আমাদের বেগের পরিবর্তন হতে যতটুকু সময় লাগছে সেটা হচ্ছে টি। আদিবেগ মানে হচ্ছে গণনার শুরু, এইটা একটু ক্লিয়ার করে দেই, না হলে ঝামেলা থাকবে। গণনার শুরু বা বিবেচ্যকালের শুরু, ঠিক আছে, গণনার শুরু বা বিবেচ্যকালের শুরু যেই বেগ সেটা হচ্ছে আদিবেগ। আর গণনার শেষ বা গণনার শেষে যেই বেগ থাকবে, গণনার শেষ, ঠিক আছে, গণনার শুরুতে যেই বেগ সেটা হচ্ছে আদিবেগ, আর গণনার শেষে যেই বেগ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শেষ বেগ। তাহলে মনে করো এখান থেকে একটা বস্তু আসতেছে, মনে করো এই দিক থেকে একটা বস্তু কোন একটা বেগে আসছে, যখন এই পয়েন্টে আসলো তখন আমি গণনা স্টার্ট করলাম, আর ওই মুহূর্তে এই গাড়িটার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এই যখন আমি গণনা স্টার্ট করছি তখন সময়টা কত, তখন সময় কিন্তু 0, তার কারণ আমি মাত্র গণনা স্টার্ট করছি, ঠিক আছে, এখনো সময় অতিক্রম করে নাই, আমি গণনা মাত্র স্টার্ট করছি, ওই মুহূর্তে সময় 0। যখন বস্তুটা সামনের দিকে যেতে থাকবে গণনার পরে তখন সময়টা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। তো মনে করো এটা এইদিকে যাইতে যেতে এরকম একটা পয়েন্টে আসছে, এরকম একটা পয়েন্টে আসছে মতন আমি গণনা ছেড়ে দিছি বা শেষ করে দিছি, অর্থাৎ আমি এতটুকু দূরত্বের মধ্যে গণনা বিবেচনা বা গণনা করতে চাই বা বিবেচনা করতে চাই, ঠিক আছে। তো আমরা এই মুহূর্তে যখন বস্তুটা চলে আসছে তখন বেগটা পেলাম মনে করো 10 মিটার পার সেকেন্ড, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে আমাদের সময় লাগছে মনে করো 5 সেকেন্ড, ঠিক আছে। তার মানে গণনার শুরুতে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, এবং গণনা আমি শেষ করছি যখন, তখন আমার বেগ ছিল কত, 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওকে, আর এখানে দেখো বেগের পরিবর্তন হতে এই যে 5 থেকে 10 হতে সময় নিছে কত, 5 সেকেন্ড। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইউ এর ভ্যালু, এটা হচ্ছে ভি এর ভ্যালু, এটা হচ্ছে টি এর ভ্যালু, ঠিক আছে। তো এখান থেকে আমরা চাইলে আমাদের সূত্রে বসায়া ইউ ভি এর ভ্যালু বসায় এখান থেকে ত্বরণটা নির্ণয় করতে পারি। তো আমি আশা করি আদি বেগ আর শেষ বেগের যেই কনফিউশনটা সেটা তোমাদের মধ্য থেকে দূর হয়েছে। আদি বেগ মানে সবসময় মাথায় রাখবা গণনার শুরু, আর শেষ বেগ মানে হচ্ছে গণনার শেষ। তো বন্ধুরা আমরা এই সূত্রের যেই পরিচয়গুলো সেগুলো একটু পাশে লিখি। ত্বরণটা তো অলরেডি দেওয়া আছে, ভি হচ্ছে শেষ বেগ, ঠিক আছে, ইউ হচ্ছে আদি বেগ, আর টি হচ্ছে অ্যাকচুয়ালি সময়। ওকে, তো আমরা এখন যেটা জানতে চাচ্ছি সেটা হলো আমরা এই ত্বরণের এককটা জানতে চাচ্ছি, মাত্রা জানতে চাচ্ছি। তার আগে বলে নেই ত্বরণ কি রাশি। ত্বরণ অ্যাকচুয়ালি ভেক্টর রাশি। তার কারণ হচ্ছে দেখো বেগ থেকে যদি আমি বেগ বাদ দিই থাকবে কি বেগ, আর বেগকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে, একটা ভ্যালু থাকবে। তবে সেখানে তোমার মাথায় রাখতে হবে সময়টা হচ্ছে স্কেলার রাশি, বাট বেগ কি রাশি, ভেক্টর রাশি। আর ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা ভাগ করলে অবশ্যই পাওয়া যায় একটা ভেক্টর রাশি, যেটা কিনা আমরা অলরেডি আলোচনা করে আসছি, ঠিক আছে। দ্যাটস ওয়াই ত্বরণ একটা কি রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি। ওকে, তো এখান থেকে আমরা ফার্স্টে যদি এককটা জানতে চাই ত্বরণের একক, সেটা কি আসে একটু খেয়াল করো। তো বেগ থেকে যেহেতু বেগ বাদ দিলে অ্যাকচুয়ালি বেগই থাকে, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড বা ms ইনভার্স 1, আর নিচে হচ্ছে সময়। সময়কে যদি উপরে নিয়ে যাই বা সময়ের এককটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে ইনভার্স s হয়ে যাবে না, এবং এখান থেকে যদি আমি গুণ করি ss গুণ করলে পাবো s টু দি পাওয়ার -2, অর্থাৎ এরকম আসে মিটার পার সেকেন্ড স্কয়ার, বা এটাকে এইভাবে লেখা যায় মিটার ভাগ সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এবার দেখো মাত্রাটা আমরা অ্যাকচুয়ালি এখান থেকে এই একক থেকেও নির্ণয় করতে পারি। তো মাত্রাটা আমরা লিখি, মাত্রা a ইকুয়ালস টু, এখান থেকে আমরা লিখতে পারি দেখো এই যে মিটার কার একক, দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের ইংলিশ হচ্ছে লেন্থ, লেন্থের প্রথম অক্ষর আসবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড কার একক, সময়, টাইম, সময়ের ইংলিশ কি টাইম, তার মানে আসবে টি, আর এটা যেহেতু নিচে আছে তাহলে ইনভার্স 2 হয়ে যাবে, ঠিক আছে।
এটা হচ্ছে ত্বরণের মাত্রা। ওকে, তো বন্ধুরা এখন আমরা ত্বরণের প্রকারভেদ জানবো। দেন এই ত্বরণের যেই সূত্র শিখছি আমরা, সেটার মাধ্যমে আমরা কিছু অঙ্ক করব। ওকে, তো ফার্স্টে জেনে নেই ত্বরণ অ্যাকচুয়ালি হচ্ছে দুই প্রকার বৃদ্ধি এবং হ্রাসের দিক থেকে। একটা হচ্ছে ধনাত্মক ত্বরণ, ধনাত্মক ত্বরণ, আরেকটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। ওকে, তো ধনাত্মক ত্বরণ কাকে বলে? ধনাত্মক ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হারটা যদি বৃদ্ধি পায় তখন আমরা তাকে বলি ধনাত্মক ত্বরণ, আর যদি বেগের পরিবর্তনের হারটা হ্রাস পায় তখন হচ্ছে আমরা তাকে ঋণাত্মক ত্বরণ। আর এটার একটা স্পেসিফিক নাম আছে, এই ঋণাত্মক ত্বরণের নাম হচ্ছে মন্দন। অর্থাৎ বেগের পরিবর্তনের হার যদি হ্রাস পায় তখন আমরা ঋণাত্মক ত্বরণ তাকে বা মন্দন বলি, আর যখন বেগের পরিবর্তনের হারটা বৃদ্ধি পায় তখন আমরা ধনাত্মক ত্বরণ বা নরমালি ত্বরণ বলে থাকি। ঠিক আছে, এই ত্বরণ আবার হচ্ছে যে দুই প্রকার, এই ধনাত্মক ত্বরণ আবার দুই প্রকার। একটা হচ্ছে সুষম ত্বরণ, সুষম বা সমত্বরণ, সুষম বা সমত্বরণ। ঠিক আছে, আরেকটা হচ্ছে অসম, অসম ত্বরণ। ঠিক আছে, ওকে, একইভাবে এখানে মন্দনও হচ্ছে দুই প্রকার, অর্থাৎ ঋণাত্মক ত্বরণও দুই প্রকার। একটা হচ্ছে সুষম মন্দন বা সমমন্দন, সুষম বা সমমন্দন, আরেকটা হচ্ছে অসম মন্দন, অসম মন্দন। সুষম মন্দন বা সুষম ত্বরণ কাকে বলে? এই যে বেগ পরিবর্তনের হারটা, ঠিক আছে, যদি সমানভাবে বৃদ্ধি পাইতে থাকে তখন আমরা বলি তাকে সুষম মন্দন। আর বেগ পরিবর্তনের হারটা যদি অসমানভাবে বৃদ্ধি পায় তখন আমরা তাকে বলি অসম ত্বরণ। আর যদি বেগ পরিবর্তনের হারটা সুষমভাবে হ্রাস পায় তখন আমরা বলি সুষম মন্দন। আর সুষমভাবে যদি হ্রাস না পায় তখন আমরা তাকে বলি অসম মন্দন। ওকে, তো বন্ধুরা এবার ত্বরণের প্রকারভেদ জানার পরে আমরা আবার আমাদের সেই ত্বরণের সূত্রে চলে যাব এবং এখান থেকে কিছু অঙ্ক করার ট্রাই করব। তো আমরা যে ত্বরণের সূত্রটা শিখছি, ত্বরণ A = V - U/T। তো এখান থেকে আমরা আরেকটা কাজ করে নিতে পারি, আরেকটা সূত্র আমরা এখান থেকে বের করে নিতে পারি, সেই কাজটা আমরা এখান থেকে করে ফেলি। দেখো টি আছে ভাগাকার, এই পাশে পাঠাইলে কি আকারে চলে আসবে? গুণাকার। তাহলে এই পাশে থাকবে AT আর ওই পাশে আছে B - U। এন্ড দেন এখান থেকে যদি আমরা ইউটা এই পাশে পাঠিয়ে দেই তাহলে ইউটা মাইনাস আছে, এই পাশে এসে কি হয়ে যাবে? অ্যাকচুয়ালি প্লাস। তাহলে U প্লাস, আর এখানে AT তো আগের এই পাশে আছে প্লাসে, তাহলে U + AT সমান হচ্ছে কি V। সুতরাং আমরা লিখতে পারি B দ্বারা কি বোঝায়? শেষ বেগ। তার মানে আমরা লিখতে পারি শেষ বেগ V = U + AT। অর্থাৎ আমাদের কাছে যদি কোন একটা বস্তুর আদিবেগ জানা থাকে, ত্বরণ জানা থাকে, আর হচ্ছে যে সময়টা জানা থাকে, তখন আমরা বস্তুর শেষ বেগ এই সূত্র ইউজ করে বের করতে পারবো। আর যদি বস্তুর শেষ বেগ জানা থাকে, আদিবেগ জানা থাকে, আর সময়টা জানা থাকে, বেগের পরিবর্তনের সময়টা, তাহলে আমরা ওই বস্তুর ত্বরণটা বের করতে পারবো। তো বন্ধুরা দেখো ফার্স্ট প্রবলেম, একটি গাড়ি 72 কিমি/আওয়ার বেগে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ডে 50 মিটার/সেকেন্ড বেগপ্রাপ্ত হলে গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তো দেখো এই যে 10 সেকেন্ড আগে আমাদের যে বেগটা ছিল সেটা কত? 72 কিমি/আওয়ার, সেটা হচ্ছে আমাদের আদিবেগ। এবং 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড অতিক্রম করার পর বেগটা হয়ে গেল কত? 50 মিটার/সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের শেষ বেগ, আর সময়টা টি 10 সেকেন্ড দেওয়া আছে। তাহলে গাড়িটির ত্বরণ নির্ণয় করতে বলছে। তার মানে আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে জাস্ট সূত্রে বসাবো, ক্যালকুলেশন করবো, একদম ডান অঙ্ক। ঠিক আছে, তো আসো আমরা কাজটা করে ফেলি। U = 72 কিমি/আওয়ার, বাট বেগের আদর্শ একক কি? মিটার/সেকেন্ড। এখানে আছে কি? কিলোমিটার/আওয়ার। তো কিলোমিটার/আওয়ারটাকে মিটার/সেকেন্ডে ভেঙে নিতে হবে। সো আমরা কাজ করে নিই। তাও দেখো এখানে 72 ইনটু, যেহেতু এটা কিলোমিটারে আছে, এটাকে নিতে হবে কি? মিটারে। তার জন্য আমাকে 1000 দ্বারা গুণ করে দিতে হবে, 5 দিয়ে মিটার লিখে দিব। এন্ড দেন যেহেতু পার আওয়ার মানে নিচে আওয়ারটা আছে, ঘন্টাটা, তাই আমরা নিচে 3600, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এটা মুখস্থের মতোই রাখতে পারো, এটাকে সেকেন্ডে কনভার্ট করে দিব। ঠিক আছে, দেন দেখো এখান থেকে 2 শূন্য 2 শূন্য কাটা, আর 36 দ্বিগুণা কত হয়? 72 না? তাহলে 2 দ্বারা 10 কে গুণ করলে কত হবে? 20, অর্থাৎ 20 মিটার/সেকেন্ড।
সেকেন্ড। ওকে, এবার দেখো টিটা দেওয়া আছে কত, টি দেওয়া আছে তোমার 10 সেকেন্ড, আর ভি দেওয়া আছে কত, বি হচ্ছে যে তোমার 50 সেকেন্ড। ঠিক আছে, তাহলে ত্বরণ এ হলে আমরা জানি কি a = v - u / t। দেন এখান থেকে v এর ভ্যালু কত পাচ্ছ 50 মাইনাস u এর ভ্যালু কত পাচ্ছ 20 ডিভাইডেড বাই t এর ভ্যালু পাচ্ছ কত, t এর ভ্যালু পাচ্ছ 10 সমান থাকে এখানে 50 থেকে 20 চলে গেলে কত থাকবে, অবশ্যই 30/10 = 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক কিন্তু মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্যাটস সেই গাড়িটির নির্ণয় ত্বরণ কত 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো বন্ধুরা, ত্বরণ থেকে দ্বিতীয় প্রশ্ন দেখো, একটি গাড়ি স্থির অবস্থান হতে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 9 সেকেন্ডে 27 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলে গাড়িটির ত্বরণ নির্ণয় করতে বলছে। তো আবারও ত্বরণ নির্ণয় করতে বলছে, আর ত্বরণ নির্ণয় করতে বললেই ফার্স্টে আমাদের মাথায় কোনটা আসবে, a = b - u / t, অর্থাৎ আদি বেগ শেষ বেগ আর তোমার সময় লাগবে, রাইট? ওকে, তো এখানে দেখো তো 9 সেকেন্ডের আগে তার বেগটা ছিল কি, সে ছিল স্থির অবস্থানে। আর স্থির অবস্থানে যখন ছিল তার কোনো বেগ ছিল, তার বেগ ছিল না, তার বেগ ছিল অ্যাকচুয়ালি কত 0 মিটার পার সেকেন্ড, রাইট? ওকে, এবং দেখো তো এই 9 সেকেন্ডের পরে তার সময় ছিল কত, সময় ছিল 27 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ওকে, এখন তুমি একটু খেয়াল করো তার আদি বেগ কত। আদি বেগ হচ্ছে u = যেহেতু সে স্থির অবস্থানে ছিল 0 মিটার পার সেকেন্ড, আর t হচ্ছে এখানে কত 9 সেকেন্ড, রাইট? আর শেষ বেগ কত হচ্ছে, শেষ বেগ হচ্ছে 27 মিটার পার সেকেন্ড। এখন দেখো ত্বরণ যদি a হয় তাহলে ত্বরণ a = v - u / t। তাহলে b এর ভ্যালু কত বলো, b এর ভ্যালু হচ্ছে 27 মাইনাস u এর ভ্যালু কত 0 ডিভাইডেড বাই 9। তাহলে কত হবে, 27 থেকে 0 চলে গেলে 27, 27 কে 9 দ্বারা ভাগ করলে 3 নং 27, অর্থাৎ তাও হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন একটা প্রশ্ন হইতে পারে যে ফার্স্টটাও নিছি 3 হইছে, এখনকারটা করছি এটাও 3 আসছে, তাহলে কি পৃথিবীর সব ত্বরণই 3 নাকি? না, অ্যাকচুয়ালি মিলে গেছে, বাট আমি জানি না, তত আমি এলোমেলো নিছি, বাট হয়তো দুইটা মিলে গেছে। ওকে, একটা জিনিস এখানে খেয়াল করলে তোমরা দেখবা, সেটা হচ্ছে কি, তুমি দেখো এখানে আমরা অ্যাকচুয়ালি গড় ত্বরণ নিয়ে কাজ করছি। ঠিক আছে, কেন গড় ত্বরণ নিয়ে কাজ করছি বা কিভাবে বুঝছি গড় ত্বরণ নিয়ে কাজ করছি একটু খেয়াল করো তো। এটা ধরো আমাদের একটা 9 সেকেন্ডের গ্রাফ, এই 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, আমরা আরেকটু ছোট নেই, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড 7 সেকেন্ড 7 সেকেন্ড 8 সেকেন্ড, আরেকটা ধরো এইদিকে 9 সেকেন্ড। হ্যাঁ, ওকে, তো এখানে একটু খেয়াল করো, আমরা এইদিকে না নেই, আমরা এইদিকে আরো 1 সেকেন্ড বাড়াই নেই। ঠিক আছে, তো এইদিকে তুমি একটু খেয়াল করো, সে প্রতি সেকেন্ডে কত 9 মিটার পার সেকেন্ড করে গেছে। তাহলে এখানে 1, এই এখানে 1, 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 কত হলো 1 2 3 4 5 6 7 8, আর এখানে হলো আরো 1 সেকেন্ড, এটা হচ্ছে 9। তাহলে দেখো 3 3 করে দাও, 3 3 3 3, কারণ প্রতি সেকেন্ডে তার ত্বরণটা কত, প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তনটা হচ্ছে 3 করে। ঠিক আছে, তার মানে এটাও 3 এটাও 3 এটাও 3 এটাও 3 এটাও 3, তাহলে দেখো কত হচ্ছে 3 নং 27 হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আর আমাদের দেখো 0 থেকে সে 27 মিটার পার সেকেন্ডে পরিণত হয়েছে 9 সেকেন্ডে, তার মানে প্রতি সেকেন্ডে বেগটা কত করে পরিবর্তন হচ্ছে 3 করে। আর আমরা বলছি এখানে গড় ত্বরণ নিয়ে আমরা কাজ করছি। তো গড় ত্বরণ কেন বলছি একটু বিষয়টা খেয়াল করো তো। ঘটনাটা তো এমনও হতে পারতো যে প্রথম সেকেন্ডেই তার বেগের পরিবর্তনটা হচ্ছে যে তোমার 12 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, এবং পরবর্তী 3 সেকেন্ডে তার বেগ হচ্ছে যা পরিবর্তন হচ্ছে 3। ঠিক আছে, তারপরে 3 সেকেন্ডে পরিবর্তন হচ্ছে 3, তার মানে এখানে দেখো প্রথম 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে কত 12, তারপরে 1 সেকেন্ডে কত, তারপরে 3 সেকেন্ডে 3, তারপরে 3 সেকেন্ডে কত, তাও আমরা ধরে নিলাম 3, এমনও তো হতে পারতো। ঠিক আছে, বা আরো কম উল্টো পাল্টাও হতে পারতো। তাহলে এখানে 3, এখানেও হচ্ছে 3, এখানে হচ্ছে 3, তাহলে 3 আর 3 কত হচ্ছে, এখানে হচ্ছে 3 আর এখানে সরি এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 3 3 6, 12 আর 6 কত হচ্ছে 18, 18 আর বাকি যেই সেকেন্ড ছিল এই 2 সেকেন্ডে। ঠিক আছে, বাকি 2 সেকেন্ডে আমরা মনে করলাম বেগের পরিবর্তন হচ্ছে 18 আর 9, মনে করলাম এখানে বেগের পরিবর্তন হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, এখানে 3 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো
এখানে এরকমও হতে পারতেছে গাড়িটা প্রথমে কনিক স্পিডে চলছে, আবার একটু একটু স্লো 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 চলছে, আবার স্পিড বেড়ে গেছে, ঠিক আছে। এই জন্য আমরা হচ্ছে এভারেজ ত্বরণটা নিয়ে এখানে হিসেব করি। তো এই জন্যই তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন তোমাদেরকে শেখানো হবে তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক ত্বরণ। আর আমরা নরমালি এখানে গড় বেগ এবং গড় ত্বরণ নিয়ে কাজ করে থাকি। ওকে, তো বন্ধুরা এবার আমাদের ত্বরণ থেকে থার্ড প্রবলেম দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। একটি ট্রাক 50 মিটার পার সেকেন্ড বেগ হতে সুষমভাবে হ্রাস পেয়ে, ঠিক আছে, হ্রাস পাইছে 50 মিটার পার সেকেন্ড থেকে 5 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলে গাড়িটির মন্দন কত? এখানে তোমাকে মন্দন বের করতে বলছে। তো একটা কথা মাথায় রাখবা, তোমাকে ত্বরণ বলুক আর মন্দন বলুক আমরা সবসময় ত্বরণই নির্ণয় করব। ত্বরণ বলুক আর মন্দন বলুক আমরা সবসময় কি নির্ণয় করব? আমরা অবশ্যই ত্বরণ নির্ণয় করব, মাথায় রাখবা বিষয়টা। ওকে, তো ফার্স্টে এখানে দেখো আমাদের আদিবেগ আছে কত? আদিবেগ আছে 50 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, আর শেষ বেগ আছে কত? 30 মিটার পার সেকেন্ড। ওকে, আর আমাদের এখানে সময়টা আছে কত? t = 5 সেকেন্ড, হ্যাঁ, 5 সেকেন্ড। তাহলে ত্বরণ আমাদের এখানে কি লিখতে পারি? আমরা জানি a = v - u/t। তাহলে v এর ভ্যালু কত? v এর ভ্যালু হচ্ছে 30 মাইনাস u এর ভ্যালু হচ্ছে 50 ডিভাইডেড বাই t এর ভ্যালু হচ্ছে 5। তার মানে এখান থেকে আসতেছে আমাদের যেটা দেখো -50 থেকে যদি +30 চলে যায় থাকবে -20 ডিভাইডেড বাই 5 = আমাদের দেখতেছে কত? এখানে 4 5 20, তার মানে এখানে দেখতেছে 4 -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে দেখো ত্বরণটা হচ্ছে ঋণাত্মক হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মন্দন হয়েছে, হ্যাঁ। সুতরাং আমরা এটা পাইছি কি? আমরা এটা পাইছি ত্বরণ, তাহলে মন্দন কত হবে? সুতরাং নির্ণেয় মন্দন হবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এখানে কিন্তু মাইনাসটা আসবে না, তার কারণ হচ্ছে মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ। যখন আমি মন্দন বলছি তখন বুঝাই গেছে যে এটা ঋণাত্মক ত্বরণ। তো তুমি যদি বলো মন্দন -4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে বোঝা যাবে সেটা ধনাত্মক ত্বরণ, ঠিক আছে। এখানে মাইনাস দেওয়া যাবে না, যেহেতু আমরা মন্দন বলছি। ত্বরণ বললে অবশ্যই এখানে মাইনাস দেওয়া লাগতো, কারণ ঋণাত্মক ত্বরণ, হ্যাঁ। আর যখন আমরা মন্দন বলে দিব তখন নেগেটিভ আসলে নেগেটিভ দিব না, আর যদি পজিটিভ আসতো তাহলে মন্দনের ক্ষেত্রে এখানে নেগেটিভটা দিতাম। ওকে, তো বন্ধুরা আমরা শেষ বেগ থেকে একটা প্রবলেম নিছি। দেখো একটি গাড়ি স্থির অবস্থান হতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে, 10 সেকেন্ড পর গাড়িটির বেগ কত হবে? তো এখানে বোঝাই যাচ্ছে যে তোমাকে বলছে 10 সেকেন্ড পর গাড়িটির বেগ কত হবে, তার মানে এটা ডেফিনেটলি কোন বেগ? শেষ বেগ। যেহেতু 10 সেকেন্ড পরের কথা বলছে তার মানে 10 সেকেন্ড আগে তার একটা বেগ ছিল, সেটা কত ছিল? এই যে বলছে একটি গাড়ি স্থির অবস্থান হতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে, তার মানে সে ফার্স্টে স্থির অবস্থানে ছিল, কিছুটা পথ আসার পরে দেখলো সে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে। তার মানে তখন থেকে বলছে যে 10 সেকেন্ড পরে তার বেগটা কত হবে, রাইট? তার মানে আদিতে তার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, যেহেতু স্থির অবস্থানে ছিল, রাইট? দেন তারপরে সে কত ত্বরণে চলতেছে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতেছে, হ্যাঁ। এবার বলছে 10 সেকেন্ড পর, কত সেকেন্ড? 10 সেকেন্ড পর তার বেগটা কত হবে? তাহলে 10 সেকেন্ড পর বেগ v হলে আমরা লিখতে পারি v = u + at, রাইট? তাহলে u এর ভ্যালু কত? u এর ভ্যালু যেহেতু 0, তার মানে এই টার্ম লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। শুধু a আর t এর ভ্যালু বসায় গুণ করে দিলে হবে। a এর ভ্যালু কত? 5 ইনটু t এর ভ্যালু কত? t এর ভ্যালু হচ্ছে 10, অর্থাৎ 5 10 কত? 50 মিটার পার সেকেন্ড। তো বন্ধুরা আমরা ত্বরণের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে আসছি এবং এই প্রশ্ন ব্যাখ্যা করার মাধ্যমে আমরা ত্বরণের আলোচনা শেষ করব। দেন তার পরবর্তী যে টপিক দূরত্ব সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো কি বলছে, বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না কেন ব্যাখ্যা করো। তো আমরা জানি ত্বরণ হচ্ছে যে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার, হ্যাঁ, অর্থাৎ বেগটা প্রতি সেকেন্ডে কতটুকু পরিবর্তিত হচ্ছে সেটাই ত্বরণ। আর এখানে কোশ্চেন করছে বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না। অবশ্যই ত্বরণ থাকবে না, বেগের যেহেতু ডেফিনিশনই হচ্ছে বেগের পরিবর্তনের হার, বেগ কতটুকু পরিবর্তিত হচ্ছে এবং কেন থাকে না সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে বেগ পরিবর্তন না হওয়া, বেগটা পরিবর্তন না হলে ত্বরণ থাকবে না, ঠিক আছে। এখন বেগ পরিবর্তন না হওয়ার মানে কি? বেগ পরিবর্তন না হওয়ার মানে হচ্ছে আদি বেগ আর শেষ বেগ সমান থাকা,
ঠিক আছে, অর্থাৎ আদিতে যেই বেগ ছিল শেষেও যদি সেই বেগ থাকে তাহলে বেগ কোনো পরিবর্তিত হচ্ছে না। আবার দেখো এখানে ত্বরণ না থাকার মানে কি, ত্বরণের ভ্যালুটা 0 হয়ে যাওয়া, 0 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে যাওয়া, রাইট। তাহলে আমরা ধরে নিচ্ছি কোন একটা বস্তুর আদিবেগ u, আদিবেগ u ও শেষ বেগ v, ঠিক আছে, এবং বেগ পরিবর্তিত সময়টা আমরা লিখে নিতে পারি t। এখন যেহেতু বেগ পরিবর্তন না হলে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বেগ পরিবর্তন না হলে আমরা কি লিখতে পারি, বেগ পরিবর্তন না হলে u is equals to v, রাইট। আদি বেগ আর শেষ বেগটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ওকে, এখন আমরা জানি ত্বরণ a is equals to কি, v minus u by t। ওকে ফাইন। এবার দেখো এখানে তো আমরা ক্লিয়ারই করে দিছি আদি বেগ আর শেষ বেগ কি সমান, তার মানে এখানে b কে রিপ্লেস করতে পারি আমরা u দ্বারা, অথবা u কে রিপ্লেস করতে পারি আমরা v দ্বারা, যেহেতু বেগ দুটো সমান। ওকে, তাহলে আমরা এখানে যে কোনো একটাকে রিপ্লেস করে দেই, তাহলে b কে রাখি আর u কে, যেহেতু u সমান v দ্বারা রিপ্লেস করে দেই বাই t, ঠিক আছে। এখন দেখো এখান থেকে v থেকে v চলে গেলে অ্যাকচুয়ালি 0 ডিভাইডেড বাই t, আর 0 ডিভাইডেড বাই সামথিং অ্যাকচুয়ালি রেজাল্ট আসবে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্যাটস ওয়াই দেখো যখন বেগ পরিবর্তন না হবে তখন অবশ্যই ত্বরণ কত চলে আসবে, 0 চলে আসবে। অথবা তুমি চাইলে এখান থেকেও প্রুফ করতে পারতা, যদি ত্বরণ না থাকে তাহলে a ইকুয়ালস টু 0, তারপরে a এর সূত্রটা এখানে বসায়া ফর্মুলাটা, তারপরে হিসাব করলে দেখা যাচ্ছে u ইকুয়ালস টু v চলে আসতো, ঠিক আছে। হয় তুমি এইটার দ্বারা এইটাকে প্রুফ করবা, অথবা এইটার দ্বারা এটাকে প্রুফ করবা, তাইলেই হয়ে যাবে। অর্থাৎ বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকবে না, সেটাই আমরা দেখিয়েছি। বেগের পরিবর্তন না হলে আদি বেগ আর শেষ বেগ সমান থাকবে, এবং এটা যদি আমরা ত্বরণের সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে ত্বরণের মানটা 0 চলে আসে। ওকে, আল্লাহ হাফেজ।